একদল খেয়ে চলে গিয়েছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি ২-৩ দিন আগে মিজানুর রহমান আজাহারি এই যে বক্তব্যটি দিয়েছিলেন, সেটার পর থেকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল যে মিজানুর রহমান আজাহারি কোন দলের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন, সেটা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল। এবং বিএনপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপি ব্যাপকভাবে ওনার এই বক্তব্যটা নিয়ে ভীষণ একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। তো এখন মিজানুর রহমান আজাহারি আজ এসেছেন, ওনার ওই যে বক্তব্যটা ছিল, উনি যে বলেছিলেন একদল খেয়ে চলে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটার একটা সাফাই গাইতে তিনি আজ এসেছেন। কেন তিনি ওই কথা বলেছিলেন, কাদের উদ্দেশ্যে বলেছিলেন, নানা রকম তিনি তার হয়ে সাফাই গেয়েছে। এখন মূল বিষয়টি হলো, ইনি আগে যে কথাটি বলেছিলেন আর এখন সেই কথাটার হয়ে যে সাফাইটা গাইতে এসেছেন, এটার মধ্যে একটা চরম দ্বিচারিতা আমরা বিশ্লেষণ করলে খুঁজে পাব। এবং তিনি একজন ধার্মিক ব্যক্তি হয়ে বিশেষ একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করছে ভিতর থেকে, একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কথাগুলো বলছেন এবং সেই রাজনৈতিক দলটিকে বাংলাদেশের ক্ষমতায় আনতে তিনি নানা রকম কাজকর্ম করছেন। ওনার এই দুটি বক্তব্য বিশ্লেষণ করলেই আমরা সেরকম কিছুরই ইঙ্গিত পাই। কিন্তু এখানে কথা হচ্ছে, তিনি অন্তরে একটি দলকে সাপোর্ট করছেন, সেই দলকে ক্ষমতায় আনতে চাইছেন, অথচ মুখে সেটা বলছেন না, অথচ জনগণকে সেটা বুঝতে দিচ্ছেন না। জনগণকে সেই দলের মতো করে ব্রেন ওয়াশ করা হচ্ছে ধর্মের কথা শুনিয়ে। কিন্তু অন্তর থেকে তিনি চাইছেন এবং কাজ করছেন যে সেই দলটি যেন বাংলাদেশে পরবর্তীতে ক্ষমতায় আসে। তো এই যে তার দ্বিচারিতা, তার আগের কথা আর এখনের সাফাই গাওয়া, তিনি একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করা কিন্তু মুখে সেটা না বলা, এই দ্বিচারিতাটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তো সেই দ্বিচারিতাটা কি, সেটাই আজকে আমি আপনাদের সামনে একটু পরিষ্কার করতে এসেছি। এখন আমি ইন্টেনশালি কখনোই চাইব না যে মিজানুর রহমান আজাহারির মতো একজন ধার্মিক ব্যক্তির সম্বন্ধে আমার মুখ থেকে একটা কটু কথা বার হোক। কারণ যতই হোক, ইনি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসল্লির একেবারে ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ। তাই আমি কখনোই চাইব না এরকম একজন ধার্মিক মানুষের সম্বন্ধে আমার মুখ থেকে একটা কোনো কটু কথা বার হোক। কিন্তু তার এই দ্বিচারিতা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তো বন্ধুরা, কেন আমি এরকম একজন ধার্মিক ব্যক্তির সম্বন্ধে দ্বিচারিতা শব্দটা ব্যবহার করছি? কারণ ওনার এই বক্তব্য থেকেই সেটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, তিনি যে এই কথাটি এর আগে যে কথাটি বলেছিল যে যশোরে একটা অনুষ্ঠানে বলেছিলাম একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটার সাফাই তিনি এখন গাইছেন। আমি কোনো দলের নাম বলিনি, কথাটি আমি জেনারেলি বলেছিলাম। কোনো দল কোনো কথা বলল না। বাংলাদেশে 48টি নিবন্ধিত দল আছে, কোনো দলের নাম উল্লেখ না করে আপনারা গায়ে মাখলেন কেন? নিজেদের উপরে নিলেন কেন? রাজনীতিবিদ বন্ধুরা যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে। আমরা এটা চাই না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। কাদা ছোড়াছুড়ির সময় এখন না। আপনারা কি বিশ্লেষণ করতে পারলেন ওনার এই কথার মধ্যে কত বড় দ্বিচারিতা রয়েছে? প্রথম কথা, তিনি এখন সাফাই গাইতে এসে বলছেন যে আমি কোনো দলের নামে বলিনি, কথাটা আমি জেনারেলি বলেছিলাম। আর তার যুক্তি হিসাবে তিনি বলছেন যে বাংলাদেশে 48টি নিবন্ধিত দল আছে, কোনো দল গায়ে নিল না, বিএনপি কেন গায়ে নিল? মিজানুর রহমান সাহেব, আপনি এত বড় একজন জ্ঞানী মানুষ হয়ে, এত বুদ্ধিশালী একটা মানুষ হয়ে এরকম বাচ্চাদের মতো কথা বললে, এটাতে আপনার দ্বিচারিতা স্পষ্ট প্রকাশ পাওয়া ছাড়া অন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আপনি বলছেন 48টা দল আছে, কোনো দল কথা বলল না, বিএনপি কেন কথা বলল? মিজানুর সাহেব, এটা বুঝতে কি রকেট সায়েন্স লাগে
যে আপনি এই যে কথাটি বলেছেন, একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা আপনি সরাসরি বিএনপিকেই বলতে চেয়েছেন, হয়তো বিএনপি শব্দটা মুখে আনেননি। কেন বলছি এই কথা? কারণ আওয়ামী লীগ এখন দেশের ক্ষমতায় না থাকার পর আওয়ামী লীগের পরবর্তী সবথেকে বড় দল যেটা, সেটা তো বিএনপি। এটা তো দেশের বাচ্চা বাচ্চা সকলেই জানে। সুতরাং আওয়ামী লীগের পরবর্তীতে যদি কোনো দল ক্ষমতায় আসে, তাহলে সেটা একমাত্র বিএনপি। আপনি মনে প্রাণে যে দল, মানে জামাত শিবিরের কথা বলছি, আপনি মনে প্রাণে যে জামাত শিবিরকে ক্ষমতায় আনতে চাইছেন, যে দলের হয়ে আপনি কাজ করছেন, এক্ষুনি সেটা প্রমাণ হয়ে যাবে কেন আমি জামাত শিবিরের ট্যাগ লাগাচ্ছি আপনার গায়ে। এখন কথা হচ্ছে, আপনি মনে প্রাণে যে জামাত শিবিরকে ক্ষমতায় আনতে চাইছেন, সেই জামাত শিবিরের যত পার্সেন্ট ভোটার আছে দেশে, তার দ্বিগুণ তিনগুণ ভোটার সংখ্যা রয়েছে বিএনপির। সুতরাং আওয়ামী লীগের পরবর্তীতে যে দল বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে, যদি আওয়ামী লীগ না আসে, তাহলে সেটা বিএনপি। সুতরাং আপনার এই যে কথাটা, একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা আপনি বিএনপিকে উদ্দেশ্য করেই বলছেন। এটা বুঝতে কি ভীষণ রকেট সায়েন্স বা পড়াশোনার দরকার হয়? কারণ আওয়ামী লীগের পরবর্তীতে বিএনপি আছে, কিন্তু আপনি কত সহজভাবে জিনিসটা বলছেন যে আমি তো কোনো দলের নাম করে বলিনি। নাম করে বলার প্রয়োজন পড়ে কি? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটু আমরা বিশ্লেষণ করলেই তো বুঝতে পারি যে আপনি বিএনপিকে উদ্দেশ্য করেই কথাটি বলছেন। কারণ বিএনপি ছাড়া এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটা বিএনপি ছাড়া আর কে? এই যে 48টি দলের কথা বলছেন, এই 48টি দলের ভোটার সংখ্যা কত? খুবই সামান্য। এই 48টি দলের ভোটার সংখ্যা আর আওয়ামী লীগ বাদে বিএনপির একমাত্র ভোটার সংখ্যা, সেটা একদিকে, আর বাকি দলগুলোর ভোটার সংখ্যা একদিকে। সুতরাং আপনি সরাসরি না হলেও মনে মনে বিএনপি নামটা রেখে বাদবাকি কথাগুলো বলছেন বিএনপির উদ্দেশ্যেই। তিনি বলছেন, কোনো দলের নাম উল্লেখ না করে আপনারা গায়ে মাখলেন কেন, নিজেদের উপরে নিলেন কেন? রাজনীতিবিদ বন্ধুরা যদি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে। আমরা এটা চাই না। মিজানুর রহমান সাহেব, আপনারা এটা চান যে জনগণের কাছে খারাপ মেসেজ যাক? কারণ জনগণের কাছে বিএনপির ব্যাপারে এরকম একটা খারাপ মেসেজ যাবে, তবে না আপনার দল জামাতের একটু উন্নতি হবে। আপনি যদি এটা না চাইতেন, তাহলে আপনি এরকমভাবে কেন কথাটা বলতেন? আপনি হয়তো এইভাবে বলতে পারতেন যে একদল খেয়ে চলে গিয়েছে, আর কোনো দল যেন এরকম খাওয়ার চিন্তাভাবনা বা স্বপ্ন পরিকল্পনা না করে। আপনার তো এইভাবে কথাটা বলা উচিত ছিল, কিন্তু আপনি সেটা না বলে বললেন কি সরাসরি একদল খেয়ে চলে গিয়েছে আর একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে। সুতরাং আপনি তো জেনে শুনে বুঝে ডাইরেক্টলি এই কথাটা বলেছেন যাতে জনগণের কাছে একটা খারাপ মেসেজ যায়। আপনি বলছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে, কাদা ছোড়াছুড়ির সময় এখন নয়। মানে আপনি নিজে কাদাটা ছুড়লেন, নিজে এমন একটা স্টেটমেন্ট দিলেন যেটাতে সমালোচনা মন্তব্যের ঝড় বয়, কাদা ছোড়াছুড়ি হয় নিজের মধ্যে। আপনি নিজে এটা করে এখন বলছেন এটা কাদা ছোড়াছুড়ির সময় নয়। তো এটাতে কি তাহলে আপনার দ্বিচারিতার একদম স্পষ্ট উদাহরণ আমরা পাচ্ছি না? এরপর আমি যে বললাম যে আপনি জামাত শিবিরের রাজনীতি করতে চাইছেন, তার একটা স্পষ্ট উদাহরণ আমরা এখানে পাচ্ছি। তিনি বলছেন, সিলেটের সমন্বয়করা অনেক স্মার্ট, তারা এদেশের সম্পদ। 24-এর ছাত্র আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিলেন, তারাই আগামীর বাংলাদেশ, তাদের হাতেই নিরাপদ লাল সবুজের বাংলাদেশ। তো আপনার এই জামাত শিবিরের ক্যাডারদের হাতেই লাল সবুজ বাংলাদেশ নিরাপদ কিনা সেটা আমরা এক্ষুনিই দেখব। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আপনি এই যে বলছেন 24-এর ছাত্র আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিলেন তারাই আগামীর বাংলাদেশ। আচ্ছা, আমি এখানে আওয়ামী লীগকে বাদ দিচ্ছি, বিএনপির কথাতেই আসছি। দীর্ঘ 15 বছর ধরে বিএনপি কি চেষ্টা করেনি আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়া করতে?
বিএনপিকে যদি আমরা আওয়ামী লীগকে স্বৈরাচারী শাসক ধরে রাখি, যদি মেনে নিই যে আওয়ামী লীগ দেশের অবনতি করেছে, দেশকে একেবারে অবনতির শিখরে পৌঁছে দিয়েছে, দেশকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছে, তাহলে বিএনপি কি দীর্ঘ 15 বছর ধরে সেই চেষ্টা করেনি যে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায়? তাহলে দীর্ঘ 15 বছর ধরে বিএনপি যে চেষ্টাটা করলো সেটাকে আপনি অস্বীকার করে সরাসরি বলছেন যে যারা এই 24-এর ছাত্র আন্দোলন করেছিল তারাই আগামীর বাংলাদেশ। সুতরাং এই কথার মাধ্যমে আপনি কি বলতে চাইছেন? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা যদি কোনো দল করে বা তাদের আদর্শের যে দল, সেই দলকেই আপনারা আগামীতে ক্ষমতায় নিয়ে আসুন। এবার আমরা যদি বিশ্লেষণ করি, এই কোটা বিরোধী আন্দোলনে, 24-এর আন্দোলনে সবথেকে বড় ভূমিকা রেখেছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত বুদ্ধিজীবীরা। এরপর আমরা যদি দেখি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোন দলের লোক সব থেকে বেশি, সেটা হচ্ছে জামাত শিবিরের লোকেরা, জামাত শিবিরের ক্যাডার এর মধ্যে সব থেকে বেশি মানে ঠুসে ঠুসে ভরা আছে। সুতরাং আপনি যখন বলছেন যে এই বৈষম্য 24-এ যারা আন্দোলন করেছে, ফ্রন্ট লাইনে থেকেছে, তারাই আগামীর বাংলাদেশ, তাদের হাতেই লাল সবুজের বাংলাদেশ ভবিষ্যতে সুরক্ষিত, তাহলে আপনি সরাসরি না হলেও এক কথায় বোঝাতে চাইছেন যে এদেরকেই আপনারা সমর্থন করুন, কিন্তু মুখে সেটা বলছেন না। তো এটা থেকে আপনার দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না? আপনি একজন ধার্মিক মানুষ হয়ে ধর্মের কথা বলে এরকম দ্বিচারিতা করলে সেটা সত্যিই খুব খারাপ লাগে। আর আপনি বলছেন এই ছাত্রদের হাতেই আগামীর বাংলাদেশ সুরক্ষিত। তাহলে দেখুন মিজানুর সাহেব, এরকম বেশ কয়েকটা বলতে 20-50টা ঘটনা আমি আপনার সামনে এনে হাজির করাতে পারি, কিন্তু বেশি না। গতকালকের ঘটনাটাই আপনি একটু দেখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছেন। শুক্রবার 10ই জানুয়ারি রাত 10:30 নাগাদ রাজধানীর বাংলো মোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। সুতরাং মিজানুর সাহেব, আপনি যে ছেলেগুলো যে সংগঠনের হাতে আগামীর বাংলাদেশ সুরক্ষিত বলছেন, সেই সংগঠনের অবস্থা দেখুন। এখানে দেখুন, নিজেদের মধ্যে মারামারি করে অক্সিজেন নিচ্ছে, একটা চোখ মুখ ফেটে গিয়েছে, একটার কোনো জ্ঞান নেই। তো এই ছেলেদের, এই উগ্রদের হাতে আপনি আগামীর বাংলাদেশ সুরক্ষিত বলছেন। এরা এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু সেই ক্ষমতায় আসার আগেই নিজেদের মধ্যে দেখুন কীরকমভাবে কুকুরের মতো কামড়াকামড়ি করে মরছে। কেন নিজেদের মধ্যে মারপিট করেছে? কারণ এখানে বলা হচ্ছে হাতাহাতির ঘটনাটি ঘটেছে কি নিয়ে, আপনার কয়দিন ধরে ঝামেলা চলছিল, পদবঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিল। মানে আমি থাকবো ক্ষমতায়, তুমি থাকবে না, ও আবার বলছে তুমি থাকবে না, আমি থাকবো। মানে এই যে ক্ষমতার লোভ, সেই ক্ষমতার লোভ সামলাতে না পেরে নিজেরাই নিজেদেরকে কামড়াকামড়ি করছে। সুতরাং এখন তো এটা তো কমিটি পর্যায়ে এরা আছে, তাতেই মেরে সব ফাটিয়ে দিচ্ছে। পরবর্তীতে এদের হাতে যখন দেশ আসবে, এরা যখন নেতা মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে, তখন এরা কি করবে দেশটাকে নিয়ে? আর এই যে এখন এই যে রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে হাতাহাতির ঘটনা হয়েছে, এই রূপায়ণ টাওয়ারে যে লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া দিতে হয়, এই টাকা এরা কোথা থেকে পাচ্ছে? এদের হাতে তো দেশ চলছে না। এই লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসছে প্রতি মাসে? বিগত 5 মাস ধরে এরা টাকাটা কোথা থেকে পাচ্ছে? কোনো তো একটা সোর্স আছে। সরকার তো এই আপনার ইউনূস সরকার তো আর এদেরকে টাকা দিচ্ছে না যে তোমরা ওই টাওয়ারের ওই জায়গায় একটা ঘর নিয়ে সংগঠন চালাও, কমিটি চালাও, এ নাও, তার জন্য সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে না, এমনটা তো হচ্ছে না।
তাহলে এদের সংগঠন চালানোর জন্য মান্থলি লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পাচ্ছে, কোথা থেকে আসছে? হয়তো প্রশ্নটা শুনতে কেমন একটা শোনাচ্ছে, কিন্তু এই প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি এবং এই প্রশ্নটার যদি আমরা খনন করে দেখি, তাহলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যাবে এখান থেকে, এবং অনেক অজানা বিষয় জানা যাবে, যেগুলো জানার পর সত্যি এদের চরিত্র আর এদের কথা এই দুটোর মধ্যে অনেক বড় একটা পার্থক্য দেখা যাবে। সুতরাং মিজানুর সাহেব, আমরা শেষবেশ এই ভিডিওটার মূল অংশে যদি আসি, তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করিয়েছেন, ইচ্ছাকৃতভাবে একটা সমালোচনা তৈরি করেছেন এবং টার্গেট করেছেন বিশেষ একটি দলকে, এবং বিশেষ একটি দলকে সেই যে ক্রেডিট সেটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এখন এসে আপনি বলছেন যে আমি তো এরকমটা করতে চাইনি, আমি তো কাদা ছোড়াছুড়ি করার কথা বলিনি, এবং আপনি জ্ঞান দিচ্ছেন কাদা ছোড়াছুড়ি করবেন না, অথচ কাদাটা আপনি প্রথমেই ছুড়লেন। আপনি বিএনপিকে টার্গেট করে বলছেন যে বিএনপি কেন গায়ে নিল। এখন আমি যদি আপনি যে কাজকর্মগুলো করেন, যে কাজের সঙ্গে আপনার চরিত্রের পরিচয় রয়েছে, সেই কাজগুলোকে ধরে ধরে আমি যদি সমালোচনা করি, তাহলে কালকে আপনি নিশ্চয়ই বলবেন যে ভাই তুমি আমাকেই বলেছো কথাটা, কারণ এই কাজগুলোর সাথে, এই বিষয়গুলোর সাথে আমার পরিচয় যুক্ত রয়েছে। তখন তো আর আপনি বলবেন না যে না, এটা হয়তো তুমি অন্য কারোর সম্বন্ধে বলেছো। তো শেষবেশ যেটা বলার, মিজানুর সাহেব, আপনি একজন ধার্মিক ব্যক্তি এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মুসল্লি আপনাকে মন প্রাণ থেকে ভালোবাসে। সুতরাং এমতো অবস্থায় আপনার উচিত নয় যে জামাত শিবিরের রাজনীতি করতে গিয়ে আপনার এই যে ধর্মপ্রাণ পরিচয়টা রয়েছে, সেই পরিচয়ে এতটুকু কাদা ছেটানো। কিন্তু অলরেডি আপনি কাদা ছেটাতে শুরু করেছেন। এখন সেটা হয়তো কিছু মানুষের বোধগম্যে প্রবেশ করবে না, কারণ তাদের মস্তিষ্কটা ইতিমধ্যেই ওয়াশ করা হয়ে গিয়েছে। তো এখন এ বিষয়ে আপনাদের মতামত কি দর্শক বন্ধুরা? আমার মতের সাথে আপনারা কি একমত হচ্ছেন, নাকি আমি কোনো ভুল কথা বলেছি এখানে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।